রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনৈতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। ৩ মাস পর পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। দাম সমন্বয়ক হবে গণশুনানির মাধ্যমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে চট্টগ্রাম বন্দরে। বেড়েছে আমদানি রফতানি বাণিজ্য, রেকর্ড সংখ্যক ডেলিভারিতে কমছে কন্টেইনার জট, খালি কন্টেইনার সংকটে গার্মেন্টস ব্যবসায়ীরা। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিক। তার স্মরণে কলেজের নাম ফলক উন্মোচন করেন তার বাবা মা। এ সময় যাদের আত্মত্যাগে এই নতুন বাংলাদেশ, তাদের রাষ্ট্রীয় মর্যাদা চান কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। নগরে হাবিবুল্লাহ বাহার কলেজে আব্দুল্লাহ সিদ্দিক সহ আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেয় শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় আব্দুল্লাহর নামে ভবনের নাম ফলক উন্মোচন করেন তার বাবা। আমি খুব গর্বিত, আমি নিজ হাতে মাটি দিছি। আমি একটা পাষণ্ড আমি সহ্য করতে পারতেছি না এখনো, যে আমার ছেলের লাশের জন্য আমি কবরে নামবো। 20 টাকা চেয়েছিলাম অনেকদিন, কিন্তু আমাকে দেয়নি। বলছে যে টাকা পানিতে দিচ্ছে, দেশের জন্য যত ত্যাগ করতে পারছে এটাই অনেক যথেষ্ট। প্রতিটি জায়গা থেকে বৈষম্য দূর করা সহ নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। স্মরণ সভায় আব্দুল্লাহ সিদ্দিকের বাবা মাকে সম্মানসূচক জাতীয় পতাকা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। গেল ৪ আগস্ট আন্দোলনের সময় জিগাতলায় গুলিতে প্রাণ হারান হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিক। এদিকে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠী শফিকুদ্দিন আহমেদ আহনাফের স্মরণে তার জায়গাটি ফাঁকা রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। আহনাফও একই দিনে মিরপুর 10-এ গুলিতে নিহত হন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে রংপুরে গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ ও আবু তাহিরি সহ 3টি হত্যার ঘটনায় আলাদা মামলা হয়েছে। এর মধ্যে সরাসরি গুলি করা এএসআই সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছেন আবু সাইদের ভাই। আরেক শিক্ষার্থী আবু তাহিরি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে সাবেক কয়েকজন মন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 41 জনকে। পুলিশ কমিশনার সহ 17 জনকে আসামি করে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। 17 জনের বিরুদ্ধে মামলা এজাহার সুনির্দিষ্টভাবে দায়ের করা হয়েছে এবং অজ্ঞাতনামা আছে 130 থেকে 135 জন, এবং যে অভিযোগ আমরা করছি দ্য পেনাল কোড 1860 302, 201, 149, 34 ধারায়। ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আমরা আশা করছি যে এই আদেশ পাওয়ার পরেই থানা কর্তৃপক্ষ এই যে এজাহার নামী 41 জন আসামি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। এছাড়াও গত 19 জুলাই সহিংসতায় নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলাম নিহতের ঘটনায় 21 জনকে আসামি করে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের জমায়েতে হামলায় গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 300 জনকে আসামি করা হয়েছে। রোববার সিএমএ যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ র্যাব মিলিয়ে চারদিক ইত্তেফাক দৈনিক বাংলা ফকরিয়াপুলের মোড় থেকে আক্রমণ করে পাখির মতো গুলি করে মানুষকে মেরেছে। ওই সময় আমরা এই মামলা করতে পারি নাই। এই মামলায় মোট 34 জন আসামি তৎকালীন গভর্নমেন্ট সরকারের যারা বিভিন্ন দায়িত্বে ছিল, পুলিশ কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী সহ এবং সামরিক উপদেষ্টা এবং অন্যান্য যারা ছাত্রলীগ নেতৃবৃন্দ ছিল তাদেরকে এই মামলা আসামি করা হয়েছে। রায় জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলার ইজহারে উল্লেখ করা হয়, এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালীন সংবিধানের 13তম সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে রায় দেন। সংক্ষিপ্ত রায়ে 10ম ও 11শ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বহাল রেখে করা যেতে পারে বলে মতামত দেন। তবে অবসরের 16 মাস পর দেয়া পূর্ণাঙ্গ রায়ে তা উল্লেখ না করেই
জালিয়াতি করে রায় প্রকাশ করেন উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি অনলাইন এক প্রতিবেদনে দাবি করেছে রূপপুর প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করা হয়েছে। আর মধ্যস্থতায় ছিলেন হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার দুর্নীতি নিয়ে অন্যান্য খাতের মতো রূপপুর প্রকল্পটি ঘিরেও বড় আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান। তাদের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অর্থ আত্মসাতের তথ্য তুলে ধরা হয়। অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, যে ব্যয়কে অতিরঞ্জিত বলে সমালোচনা ছিল বিভিন্ন মহলের। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে, যাতে দাবি করা হয় প্ল্যান্ট নির্মাণে সহায়তা করা রুশ প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত। টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে রূপপুরের এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করাও অর্থের ভাগ যায় ভাগ্নি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্যের কাছে। এমনটাই উল্লেখ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে। নির্মাণাধীন এই প্রকল্পটির 90% অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে, আর বাকি 10% যোগান দিচ্ছে সরকার। 1200 মেগাওয়াট করে 2টি ইউনিট থেকে এখানে উৎপাদিত হওয়ার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রথম ইউনিটটি চালু হওয়ার কথা চলতি বছরেই। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ব্যবস্থা সংস্কার করে দেশকে এগিয়ে নিতে কূটনৈতিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে সরকার সব পদক্ষেপ নেবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। 2009 সাল থেকে টানা ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট মসনদ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 8 আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। শুরুতেই শ্রদ্ধা জানান সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তুলে ধরেন ছাত্র আন্দোলনে দমন পীড়নের চিত্র। বলেন হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে। Many such young people, lovely young people. নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন ক্ষমতা চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি করে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রাষ্ট্রীয় সংস্কার করা হবে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken, democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতেও সব দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের আমদানি রফতানি বাণিজ্যে গতি ফিরতে শুরু করায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জটও কমতে শুরু করেছে। প্রতিদিনে রেকর্ড সংখ্যক ডেলিভারির মাধ্যমে বন্দরের কন্টেইনার সংখ্যা
নামিয়ে আনা হয়েছে 40,000-এ। তবে তৈরি পোশাক রফতানির সুবিধার্থে খালি কন্টেইনার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমইএ। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,865 কন্টেইনার। ক্রেনের পাশাপাশি ট্রাক লরি চলাচলের জন্য 30% জায়গা খালি রাখার বিধান হিসেবে কন্টেইনারের এই অবস্থান অনেকটা স্বাভাবিক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আগস্ট মাসের শুরু থেকেই ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরে মারাত্মক কন্টেইনার জটের সৃষ্টি হয়। বিভিন্ন ইয়ার্ডে 45,000-এর বেশি কন্টেইনার আটকা পড়ে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির সাথে সাথে গত এক সপ্তাহ ধরে ডেলিভারির গতি বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ কাস্টমস কর্তৃপক্ষের সাথে মিটিং করে তারা অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং ইউজারেরাও তারা মালামাল খুব দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি নেওয়ার জন্য এগিয়ে এসছে। সব বিষয় মিলিয়ে আমরা এই বিষয়টাকে সমাধান করতে আমরা সক্ষম হই। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 3,500 কন্টেইনার ডেলিভারি হলো, এখন তা বাড়িয়ে 4.5 থেকে 5,000-এ নিয়ে আসা হয়েছে। আর গত 13ই আগস্ট একদিনে 5,100 টিএস কন্টেইনার ডেলিভারি দিয়ে রেকর্ড করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ আমদানি এবং রপ্তানি পণ্যটা একদম বন্দরের যে আগের ন্যায় স্বাভাবিক সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেইনারের মধ্যে অন্তত 17,000 কন্টেইনার ছিল বিজিএমই এবং গার্মেন্টস ব্যবসায়ীদের। চলতি সপ্তাহে এ জট কাটলো, এখন তারা খালি কন্টেইনার সংকট জটিলতায় ভুগছেন। ইম্পোর্টের কন্টেইনার খালি না হওয়ার কারণে আমরা এখন এক্সপোর্টের প্রতিবন্ধকতাটা পাচ্ছি। বর্তমানে কন্টেইনারবাহী আরও অন্তত 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরের নোঙ্গরের অপেক্ষায় বহির্নোঙ্গরে অবস্থান করছে। সব ধরনের অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের অর্থনীতির। তার উৎকৃষ্ট উদাহরণ এই চট্টগ্রাম বন্দর। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের যে সংখ্যা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। ডেলিভারিতে যেমন গতি এসেছে তেমনি গতি এসেছে বন্দরের সব ধরনের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। 3 মাস পর পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। যদি দাম বাড়াতে হয় তা বিইআরসির গণশুনানির মাধ্যমে হবে, এমনটাই জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করা হবে। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে। তো এগেইন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয় এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয় তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে বিআরটিএর কর্মকর্তারা। সেবা প্রত্যাশীদের ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগে সদুত্তর দিতে পারেননি বিআরটিএর কর্মকর্তারা। তোহা খান তামিমের রিপোর্ট। ঘুষ বাণিজ্য, বছরের পর বছর হয়রানি, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সেবা প্রত্যাশীদের প্রশ্নবাণে জর্জরিত বিআরটিএর কর্তা ব্যক্তিরা। এই যেমন ময়মনসিংহ থেকে আসা এই গাড়ি ব্যবসায়ী। 2021 সালে তার আয়ের একমাত্র সম্বল প্রাইভেট কারের ইঞ্জিন পরিবর্তনে আবেদন করলে শুধু সিল মেরে তারিখ দিয়ে পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। কাজ তো হয়নি, বরং এর মধ্যে কেটে গেছে প্রায় 4 বছর। ওদিকে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে বিপাকে মাফিজুর রহমান, তাকেও একইভাবে হয়রানি করা হয় কালক্ষেপণের মাধ্যমে। পর্যায়ক্রমে এই টেবিল থেকে ওই টেবিল ঘোরার কারণে আজকেও আমি আসি বিআরটিতে। আমি একজন প্রবাসী হয়ে যদি এরকম হয়রানি হওয়া লাগে, তো আমরা বাংলাদেশে টাকা পয়সা ফাড়ায় কি লাভ। রোববার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিদর্শন গেলে নানা অভিযোগ নিয়ে ছুটে আসেন ভুক্তভোগীরা। একজন ভুক্তভোগীকে নিয়ে সময় সংবাদ সংস্থাটির উপপরিচালকের কার্যালয়ে গেলে গাফিলতির কথা স্বীকার করেন এ কর্মকর্তা। এটা কারণ হচ্ছে আমি বলি, যেটা হচ্ছে যে
এগুলা গাফলাতি ছাড়া কিছু না। শিক্ষার্থীরা নির্দিষ্ট কয়েকটি কক্ষের অনিয়ম তাকে জানালে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেন দেখভালের জন্য। এবার দায়িত্বপ্রাপ্তকে নিয়ে ওই কক্ষে গেলে ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন রেজিস্ট্রেশন আর লাইসেন্স শাখার কর্তারা। লাইসেন্স করলে তো আমরা একটা নাম্বার দিচ্ছি, তাহলে আমার যখনই হবে তখন আমার নাম্বারে এসএমএস আসবে যে আপনার কার্ড রেডি, তখন আসবে। কিন্তু আপনি ডেটটা কেন আপনি কম দিতেছেন? আমাদের ম্যানেজমেন্ট যেখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন আমাদের হেড অফিস থেকে আমাদের সেটা আমরা শিক্ষার্থীরা বলছেন সেবা প্রতিষ্ঠানের এমন দুর্নীতি মেনে নেওয়া যায় না। আর বিআরটিএ জানায় ৫ আগস্টের পর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে অচলায়তনের। মূলত এখানে যে কাজ করবে, যে আসে তাদেরকে এক টেবিল থেকে অন্য টেবিল, অন্য টেবিল থেকে অন্য টেবিল, যেন তারা দালালের সাহায্য নিতে বাধ্য হন। লিস্টগুলো করে ফেলছি। আমার মনে হয় যে এই আগামী ৩ সপ্তাহের মধ্যে এই সমস্ত কেসগুলো সলভ হয়ে যাবে। সুষ্ঠু সেবা নিশ্চিতে সেবা প্রতিষ্ঠানগুলোতে কয়েকদিন পর পর পরিদর্শনের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বরিশালে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে দর কমে আসবে আর দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে আসতে না পারায় অস্থির হয়ে উঠেছে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারগুলো। টানা ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে ২৩ জুলাই মধ্যরাতে সমুদ্রে যান জেলেরা। এরপর প্রায় ১ মাস হতে চললেও বৈরী আবহাওয়ার কারণে নদী সমুদ্রে ইলিশের দেখা নেই। এ কারণে প্রতি কেজি ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৭০০ টাকা। ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১,৫০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ ১,৪০০ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। ক্রেতারা বলছেন দেশের মানুষের চাহিদা মেটানোর পর ইলিশ রপ্তানির যে প্রতিশ্রুতি মৎস্য উপদেষ্টা দিয়েছেন তার প্রতিফলন চান তারা। ইলিশ মাছের দাম এত চড়া, সাধ্য নাই ইলিশ মাছ কিনে নেওয়ার মতো। মাছের যোগান মোটামুটি, কিন্তু দাম তো কমে নাই। বাইরে মাছগুলি না যাক, তাতে আমাদের গরিব ধনী যারা আছে তারা সবাই কিনতে পারবে। বিক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ না থাকায় দাম কমছে না। সিজন উপলক্ষে মাছের দাম একটু বেশি, মাছ অনেক কম, এজন্য মাছের দামটা বেশি চাইতে আছে। কৃষি বিপণন বিভাগ জানায় দাম নিয়ন্ত্রণে বাজারের বর্তমান সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছেন তারা। যদি কোনো সিন্ডিকেট পাই সেটা আমরা ভেঙে দেব। দেশের মানুষ কম দামে ইলিশ পায়, আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ১৭০টি আড়তে প্রতিদিন ১০০ মণ ইলিশ বিক্রি হতো, তবে বর্তমানে সেখানে বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ মণ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। নানা অজুহাতে বছরের পর বছর অচল অবস্থায় পড়ে আছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের সরকারি 7টি অ্যাম্বুলেন্স। এই সুযোগে বেসরকারিভাবে ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্স রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যদিও হাসপাতালের পরিচালকের দাবি শীঘ্রই সরকারি সবগুলো অ্যাম্বুলেন্স রোগীদের সেবায় কাজ করবে। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট। রোগী ভর্তি ও আনা নেয়ায় গুরুত্বপূর্ণ স্থানে নেই কোনো সরকারি অ্যাম্বুলেন্স। সবগুলো প্রাইভেট অ্যাম্বুলেন্স দখল করে আছে পুরো হাসপাতাল আঙিনা। রোগীর স্বজনরা জানান সরকারি অ্যাম্বুলেন্সে কম টাকায় রোগী পরিবহনের জন্য তাদের প্রথম পছন্দ থাকলেও নানা অজুহাতে তা পান না তারা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় নিতে হয় প্রাইভেট অ্যাম্বুলেন্স। যদিও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ মানতে নারাজ প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকরা। সরকারি মেডিকেলে ফোন দিচ্ছি, তারা বলছে যে অ্যাম্বুলেন্স নাই, পাই না, তার জন্য বাইরে আমাকে আসতে হচ্ছে। যেখানে আগে 500 টাকা বা 700 টাকায় যেতে পারতাম, সেখানে আমাকে 7,000, 8,000, 10,000 টাকা, 12,000 টাকা পর্যন্ত যাওয়া লাগতেছে। সরকারি অ্যাম্বুলেন্সটাকে ওরা এমনভাবে হাইড করে রাখে যে আপনি যদি পার্সোনালি সরকারি অ্যাম্বুলেন্স যদি আবেদনও করেন, সেক্ষেত্রে আপনি সরকারি অ্যাম্বুলেন্স পাবেন না। ভাড়া নিই না বেশি, ওটা আমাদের চার্জ করে দিচ্ছে, চার্জের চেয়ে আমরা কম নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সরকারি অ্যাম্বুলেন্স আছে 14টি, এর মধ্যে 7টি বিকল। তাছাড়া 8 জন চালক পদে আছেন মাত্র 3 জন। কল রোটেশন করে হাসপাতালের 7টি অ্যাম্বুলেন্স চালানো হয়। চাইলেও সব
সব সময় রোগীদের সেবা দিতে না পারার সীমাবদ্ধতার কথা জানান তারা। থাকার কথা হলো 9 জন ড্রাইভার, সে জায়গার ড্রাইভার আছে 3 জনের পক্ষে তো 60টা গাড়ি চালানো সম্ভব না, এর জন্য গাড়িগুলো ম্যাক্সিমাম সময় বসে থাকে। তবে অভিযোগ উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট এখানকার প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করে। যদিও সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি সবগুলো সরকারি অ্যাম্বুলেন্স সচল সহ গাড়ির চালক নিয়োগের কথা জানান হাসপাতালের পরিচালক। যে কয়টি অ্যাম্বুলেন্স অচল রয়েছে সেগুলো আসলে অচল কিনা না অচল করে রাখা হয়েছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া, চেকিং করা প্রয়োজন, সে তদারকি প্রয়োজন করা হচ্ছে। সারা বাংলাদেশে নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। আশা করি নিয়োগগুলো সব সম্পন্ন হলে আমরা অবশ্যই দ্রুততম সময়ে সমাধান করতে পারব। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স প্রতি কিলোমিটার ভাড়া মাত্র 20 টাকা, আর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতি কিলোমিটার 30 টাকা করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 8 মাস ধরে বন্ধ ভোলার তজুমুদ্দিন মনপুরা রুটে সি ট্রাক চলাচল। এই সূচকে বালু পরিবহনের ট্রলারে যাত্রী পারাপার করছে একটি সিন্ডিকেট। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসির সি ট্রাকের চালকের নেতৃত্বে এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে। অবশ্য এ নিয়ে সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার তজুমুদ্দিন ঘাট থেকে বালু পরিবহনের ট্রলার শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বৃষ্টি থেকে রক্ষার জন্য ট্রলারের উপরে পলিথিন দিয়ে দেয়া হয়েছে বিশেষ ছাউনি। রোদ বৃষ্টির মধ্যেই গত 8 মাস এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিয়ে মনপুরা দ্বীপে যাতায়াত করছেন। জেলার মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন মনপুরায় যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসির এসটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ নামে একটি সি ট্রাক বরাদ্দ আছে। এলাকাবাসী জানান 8 মাস আগে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে সি ট্রাকটি নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে পাঠায় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসির সি ট্রাকের চালক মোহাম্মদ রাব্বি তার আত্মীয়দের সহযোগিতায় একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। সি ট্রাক না থাকার সুযোগে তারা বালু পরিবহনের ট্রলারে করে যাত্রী পারাপার করছেন। এত বড় মেঘনা নদী পার হয়ে যাচ্ছে, জানের ঝুঁকি নিয়ে প্রশাসন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। 8 মাস থেকে সি ট্রাক বন্ধ, যারা ব্যবসা করে এরা বন্ধ করে রাখছে। সমাধানের কোনো উদ্যোগ না নিয়ে দায় সারা কথা বলছে বিআইডব্লিউটিসি। রাব্বির যখন আমার পেয়েছিলাম আমি রাব্বিকে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার যতটুকু কর্তব্য আমি এটা করেছি। সি ট্রাকটি চলতি বছরের এপ্রিলে 2 বছরের জন্য মেসার্স ইয়ানুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছে বিআইডব্লিউটিসি। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সাগরের পানিতে গোসলে নেমে আনন্দ উল্লাসের সময় পার করছেন তারা। এদিকে গত 1 মাস পর সৈকতে পর্যটকের সমাগমে খুশি ব্যবসায়ীরা। আর পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ মনির হোসেন বাদরুলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। কেউ গোসলে, কেউ বা স্মৃতিগুলো মুঠোফোনে ধরে রাখতে ব্যস্ত। পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতে। একই সঙ্গে কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে সৈকত সংলগ্ন হোটেল মোটেল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। গত 1 মাসের বেশি সময় রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে যেন প্রাণ ফিরেছে প্রতিটি স্পটে। ব্যস্ততা বেড়েছে ফটোগ্রাফার, ট্যুর গাইড সহ বিভিন্ন সেবাদানকারীর প্রতিষ্ঠানেরও। এখন পরিস্থিতিটা অনেক স্বাভাবিক। আমরা কুয়াকাটা ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। পর্যটক আশা ধরছে, সবারই আয় রুজির ব্যবস্থা হয়েছে। বর্তমানে কিছু লোকজন আসতেছে, আলহামদুলিল্লাহ বেশিকিনা ভালো হইতেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় গত 1 মাসের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের। আশা করব ইন ফিউচারে পর্যটকরাও আগের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্রে আসবে এবং আমরা পর্যটন সেবা নিশ্চিত করব। আমরা পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছি। এখানে যারা টুরিস্ট রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য। দর্শনার্থীদের জন্য সাগরকন্যা কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভাটা পড়েছে ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার। আসছে না পর্যাপ্ত পাইকারি ব্যবসায়ী। তবে মৌসুমের শেষে বাজার জমে ওঠার আশা সংশ্লিষ্টদের।
পলাশের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। প্রতি বছর শ্রাবণ ও ভাদ্র মাসে জমে ওঠে ঝালকাঠি সদরের ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা বাজার। নৌকায় করে বেচাকেনার দৃশ্য দেখতে ভিড় করেন অনেক পর্যটক। তবে চলতি বছর পাল্টে গেছে এই চিত্র। এলাকাবাসী জানান, পেয়ারা বিক্রির মৌসুম অর্ধেক পার হলেও নেই আগের মতো পর্যটক। দেশের চলমান পরিস্থিতির কারণে ভাটা পড়েছে বেচাকেনাতেও। আসছেন না পর্যাপ্ত পাইকারি ব্যবসায়ী। প্রতিমণ পেয়ারার দাম কমেছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। ব্যবসায়ী ও বাগানীরা জানান, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে পেয়ারা শিল্পে লোকসান গুনছেন তারা। আমাদের খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছি। দেশের যে পরিস্থিতি, এর জন্য অনেক পর্যটক এসে ফিরে গেছেন। শহরে এরা মালপত্র নিয়ে যেতে পারে না, যার জন্য এরাও কেনে না, যার জন্য সস্তায় যা পায় তাইতে বিক্রি করতে হয়। কৃষি বিভাগ বলছে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে বাগানীরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। গ্রাফটিং পদ্ধতিতে উন্নত জাত বাড়ি পেয়ারা, দুই, থাই পেয়ারা এসব জাতের আবাদ সম্প্রসারণেরও কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার ঝালকাঠিতে ৬,৭৫০ মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন সকালের সময়। খেলার খবর। দেশের খেলাধুলার মান উন্নয়নে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গড়া হবে, যেখানে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইসিসির গাইডলাইন মেনে ঢেলে সাজানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো রাজনীতি মুক্ত করতে করণীয় সবকিছুই করা হবে বলেও জানান তিনি। জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান, আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। মানসম্পন্ন ক্রীড়াবিদ গড়ে তোলার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথাও মনে করিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রতিটি ফেডারেশনে হবে শুদ্ধি অভিযান, ক্রীড়াঙ্গনেও একনায়কতন্ত্রের অবসান চান আসিফ মাহমুদ। ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে, এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। দেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় ইস্যু নারী টি-20 বিশ্বকাপ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ। আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা চলায় এখনো বিশ্বকাপ আয়োজনে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাপনের বিষয়েও সিদ্ধান্ত আসবে দ্রুতই। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাস পরপর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। দাম সমন্বয়ক হবে গণশুনানির মাধ্যমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। এবং রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে চট্টগ্রাম বন্দরে, বেড়েছে আমদানি রফতানি বাণিজ্য। রেকর্ড সংখ্যক ডেলিভারিতে কমছে কন্টেইনার জট, খালি কন্টেইনার সংকটে গার্মেন্টস ব্যবসায়ীরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।